যে এখন যেটা লুকানোর চেষ্টা করা হয়েছে, আমাদের যে বিভিন্ন পরীক্ষায় শূন্য খাতায় 33 দেওয়া হয়েছে এবং এটা কার নির্দেশে দেওয়া হয়েছে এইসব কথাগুলো উঠে আসবে। তাই আমি মনে করি এইটার জন্য একটা রাষ্ট্রের কি লাগে, সম্মানিত অ্যাঙ্কর, একটা রাষ্ট্রের কি 100 অর্থনীতিবিদ লাগে নাকি? একটা রাষ্ট্রের কি 1000 সমাজবিজ্ঞানী লাগে নাকি? সো আপনি দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলছি, বাংলা ডিপার্টমেন্ট আর কবি সাহিত্যিক উৎপাদন করতেছে না, করে না। আপনি দেখেন রাষ্ট্রবিজ্ঞানী আর পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট তৈরি করছে না। যে সমস্ত লোকরা এখানে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আসে তারা আমার মনে হয় 20-25 বছর আগের এই শিক্ষি শতাব্দীর আগের লোক। তাই বিশ্ববিদ্যালয়গুলো আর পেশাজীবী উৎপাদন করতে পারতেছে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বাদ দিয়ে। তো আমাদের সমাজবিজ্ঞানী নাই, রাষ্ট্রবিজ্ঞানী নাই, অর্থনীতিবিদ সত্যিকার অর্থে নাই। আমরা যারা নিজে দিনরাত পড়াশোনা করি ইনফরমালি, আমরা একটা গোজামিলের অর্থনীতিবিদ সেজেছি, কিন্তু সত্যিকার অর্থে এটা আমাদের ব্যক্তিগত, সেটা সমাজের কতটা কাজে লাগে এগুলো একটা বিশাল কিন্তু প্রশ্ন। তো আমি মনে করি এখন একটা আমাদের মনে করি যে সব বিশ্ববিদ্যালয়ের মানবিকভাবে উন্নত করা যাবে না। আমাদের হ্যাককাপ বলে একটা প্রজেক্ট আছে যে সব বিশ্ববিদ্যালয়কে হাজার হাজার কোটি টাকা দিয়েছে, এটারও ফলাফল খুব ভালো হয়নি। আমি মনে করি যদিও এটা খুব আর্লি কথা, আর্লি অ্যালার্ম বাজাচ্ছি আমি, একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট তৈরি করতে হবে, যেখানে হয়তো 25 জন ইকোনমিস্ট, 25 জন পলিটিক্যাল সায়েন্টিস্ট, 25 জন সমাজবিজ্ঞানী, এবং এই শখানিক লক্ষ্যের দক্ষতা বাড়ানো কিন্তু খুব ছোট বাজেট দিয়ে হয়ে যাবে। হয়তো 5 কোটি টাকা একটা বাজেট থাকলে এটাতে হয়ে যাবে, বিকজ অল ইউ আর ট্রেনিং ইজ 100 পিপল। আপনি 25 জন ইকোনমিস্ট তৈরি করতেছেন, পলিটিক্যাল সায়েন্টিস্ট তৈরি করতেছেন, সোশিওলজিস্ট তৈরি করতেছেন, অ্যান্ড এটা সিএসআর থেকেই বিভিন্ন কোম্পানিরা করতে পারবে। আমি মনে হয় অন্তর্বর্তীকালীন পুরো জাতীয় শিক্ষার কেউ আবার ক্রেন দিয়ে উঠাতে হবে। আমাদের ডাক্তারি, আমাদের ইঞ্জিনিয়ারিং সব কিছু এখন চ্যালেঞ্জের মুখোমুখি। বিদেশে কেউ কমপ্লায়েন্স পাচ্ছে না, বিদেশে অনেক জায়গায় স্বীকৃতি পাচ্ছে না। এটা একটা জাতীয় দুর্যোগ, এটা আমরা মোকাবেলা করব। আমাদের শিক্ষিত করার জন্য আমরা শিক্ষার হার বাড়িয়েছি, আমরা মানুষকে এবিসিডি লেখা শিখিয়েছি, সেই পদ্ধতিতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। শিক্ষার মান পুরো আমরা বৃদ্ধি করব গ্র্যাজুয়ালি, বাট দ্যাট উইল টেক মেবি আনাদার 10 years। কিন্তু আমাদের রাষ্ট্রটাকে কম্পিটিটিভ করতে গেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া এদের মতন আমাদের প্রাইম মিনিস্টার চাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতন আমরা এগিয়ে যাই। এরকম যদি করতে হয় আমাদের 100-200 লোক লাগবে, যারা এদের থেকে, এই আমলাদের থেকে, এই শিক্ষকদের থেকে, অর্থনীতিবিদ থেকে এদেরকে ছেঁকে এনে একেবারে ট্রেনিং দিয়ে আপনার দ্যাট মে বি এ ওয়ান ইয়ার কোর্স, যে আপনার কম্প্রিহেন্সিভ ইকোনমিক গভর্নেন্স অফ দি কান্ট্রির জন্য। এটা না করলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার, এটা থাকলেও পাশাপাশি আরেকটি বড় জিনিস আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ব্যাংকিং সেক্টরটি আপনি খুব কাছ থেকে দেখেন বা দেখার সুযোগ আপনার হয়, আমরা দেখেছি যে সেই যে ব্যাড ইনভেস্টমেন্ট মানে সেটা তো আছেই, বাড়ছে, রিশিডিউলিং ইত্যাদি ইত্যাদি, এই ঝামেলাটা তো হচ্ছেই। আবার বিনিয়োগের বেশ কিছু মানে টাকা পয়সা জমেছে, কিন্তু বিনিয়োগটা ওরকমভাবে আমরা হয়তো খুব একটা নিতে পারিনি। কিন্তু সবাই বলেন বা অর্থনীতিবিদরা বলছেন যে এখন উচিত আসলে মনোযোগ দেয়া এসএমই সেক্টরে একটু বেশি বিনিয়োগ করা। এটি আপনার কাছে কি মনে হয়? এটা আমার কাছে 1000% সত্য মনে হয়। প্রথম কথা হচ্ছে আমরা যাদেরকে দোষারোপ করি সবসময় যে আপনার ঋণ খেলাপি, এটা ঋণ খেলাপি কিন্তু 3-4টি কারণে হয়। ইচ্ছাকৃত ঋণ খেলাপি যারা আছেন তাদের সঙ্গে এবং যারা বিদেশে টাকা পার করেন তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই, বা তারা প্রফেশনাল ঋণ খেলাপি, তারা প্রফেশনাল এবং তারা ফিনান্সিয়াল ক্রাইম। আপনি দেখবেন গত 10 বছর আগে থেকে খাদ্যদ্রব্যের কেউ যখন এলসি খুলেছে, মনে করুন গমের বেচারা এলসি খুলেছে $900, ওর মালটা এখানে আসতে আসতেই আপনার বিদেশে $800 বা $850। সে আরেকটা যে খুলেছে এই লসটা কভার করার জন্য, ওটা $800। দ্যাট মিনস ডিক্লাইনিং কমোডিটি মার্কেট অফ দি ওয়ার্ল্ড, বিশ্ব খাদ্য এবং তেল এগুলো সব কিছুই ছিল ডিক্লাইনিং। এতে এই গ্যাপের মধ্যে পড়ে, এই ব্ল্যাক হোলে পরে অনেক ব্যবসায়ী শেষ হয়ে গেছে। সো ওদেরকে আমরা ওই অর্থ ঋণ খেলাপি বলতে পারবো না, ওদেরকে আমাদের উঠাই নিয়ে আসতে হবে। আর আরেক ধরনের ঋণ খেলাপি আছে যারা গ্লোবাল চেঞ্জের সাথে সাথে কোন ব্যবসা লাভজনক হবে, কোন ব্যবসা লাভজনক হবে না, এটা না বুঝেই বড় স্কেলের বিজনেস করেছে। সো এখন আমাদের এই যেহেতু 3 ধরনের বড় ইনভেস্টারদের একটা বিপর্যয় বা একটা সমস্যার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, এখানে আবার আরেকটা ব্যাপার আছে যে আপনার যদি আমি আপনাকে 1000 কোটি টাকা দিয়ে দিই, আপনি ওখান থেকে লাভ করে ব্যাংকেও 200 কোটি টাকা দিয়ে দিলেন, ব্যাংক 200 কোটি টাকা লাভ করলো, আপনি 500 কোটি টাকা লাভ করলেন, বিনিয়োগ হয়েছিল 1000 কোটি টাকা। এটা করিমন, রহিমন, সলিমন, এটা টেকনাফ থেকে তেতুলিয়ার সেই মজদুর কুলির পকেটে কি গেল? তাহলে এই টাকা যদি আপনি ওদের পকেটে নিতে চান,
তাহলে আপনি এখন যদি SME এবং মহিলা উদ্যোক্তা, যুব উদ্যোক্তা এদের মাধ্যমে দেন, আমি জিনিসটা একদম একটা ক্রুড এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই। আমি যদি এগ্রিকালচারাল লোন হিসাবে একটা মেয়েকে গ্রামে 100টা গরু দেই আর একটা পুরুষকে 100টা গরু দেই, কিছুদিন পরে দেখবেন যে ওই পুরুষ উনি আরেকটা বিয়ে করার জন্য কিছু গরু বিক্রি করে দিয়েছেন, অথবা এই মহিলা মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিছু গরু বিক্রি করে দিয়েছেন। কিন্তু গরুর উলান থেকে কিন্তু দুধ বেরোবেই। গরু কার বাসায় গেছে, প্রণব বাবুর বাসায় গেছে না আমার বাসায় গেছে, ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে গরু ইজ প্রোডাক্টিভ, সে দুধ দিচ্ছে এবং এটা এই প্রোটিন এবং আপনার এই নিউট্রিশন আমাদের গ্রামে যাচ্ছে। তার মানে যেই ব্যাংক এই কাজটি করলো সেই ব্যাংকের বিনিয়োগ ব্যর্থ হওয়ার কোনো সুযোগই নেই, সবচেয়ে বড় সুযোগ নেই। সেই গরু ওনার বাসায় থাকুক আর আপনার বাসায় যাক, সে তার কাজ করে যাচ্ছে। তাই আমাদের প্রোডাক্টিভ সেক্টরে এইভাবে, আমাদের এগ্রিকালচারাল সেক্টরে যেখানে আমাদের এখন রাইস, আমাদের গ্রেইন সিকিউরিটি হয়েছে, চাল, কিন্তু আমাদের তো গম সিকিউরিটি হয়নি, আমরা ইম্পোর্ট করি, আমরা তেল ইম্পোর্ট করি। আমাদের এইভাবে আমাদের খাদ্য নিরাপত্তা কিন্তু আমাদের হয়নি। খাদ্য মানে শুধু চাল না, সো আমাদের চালের সঙ্গে আমরা ডাল ইম্পোর্ট করতেছি, আমরা গম ইম্পোর্ট করতেছি, আমরা তেল ইম্পোর্ট করতেছি, আমরা এই গরু ইম্পোর্ট করি কোরবানির সময়। আমি মনে করি এই জায়গায় স্কোপ আছে, এখানেই ইনভেস্টমেন্টটা করলে আমাদের জিডিপি অকল্পনীয়ভাবে বৃদ্ধি পাবে এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম বৃদ্ধি পাবে। কারণ দ্যাট ইজ কল ইনভেস্টিং ইন দ্য পিপল। ইট ইজ নাও টাইম যে শিল্প কারখানার সাথে সাথে ব্যবসা বাণিজ্যতে বিনিয়োগের সাথে সাথে এই ক্ষেত্রে বিনিয়োগ করা অতি জরুরি। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করতে চাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা জানেন যে আমরা বিজনেস আওয়ারে আছি, আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের মূল বার্তা স্টুডিওতে।